মন্ত্রী নিজের দপ্তরটা একটা অংশ কিশোর বর্মনকে দিয়ে দিলেন, তাহলে কি সে জায়গার মধ্যে এটা প্রমাণ করতে চাইছেন যে মুখ্যমন্ত্রী সে জায়গাতে ফেল করেছেন, মুখ্যমন্ত্রী সে জায়গাতে সঠিকভাবে শিক্ষা ব্যবস্থাকে চালাতে পারেননি? যদি এটা হয়ে থাকে তাহলে তো প্রথমে মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করা। স্কুলের মধ্যে পর্যাপ্ত পরিমাণে শিক্ষকের অভাব, সেখানে 100-200 স্টুডেন্ট, দেখা যাচ্ছে 1-2জন শিক্ষক দিয়ে সেগুলি পরিচালনা করা হচ্ছে। যে সরকার এইগুলি না করে প্রয়োজনে আউটসোর্সিং প্রথার মাধ্যমে সে জায়গাতে তাদের পরিবারের যে মন্ডল নেতা, যুব মোর্চার নেতা, ওদের ঘরের পরিবারের লোকদেরকে আউটসোর্সিং প্রথার মাধ্যমে সেখানে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে সরকার। যখন 18 পালাবদল ফল বিদ্যাজ্যোতি যে প্রকল্পটা এনেছেন, আদৌ কি ত্রিপুরা রাজ্যের যারা ছাত্রছাত্রী রয়েছে তারা কি কোথাও সুফল পেয়েছে নাকি এটার কুফল ধরা দিয়েছে আপনাদের জন্য? নমস্কার, আপনারা দেখছেন ত্রিপুরা টিভি। ত্রিপুরা টিভির বিশেষ অনুষ্ঠান লোককথায় আজ যিনি আমাদের সাথে রয়েছেন তিনি ছাত্র জীবন থেকে সরাসরি রাজনৈতিক জীবন বা রাজনৈতিক জীবনের অঙ্গনে এসেছেন। আমরা যার কথা বলছি তিনি সম্বন্ধে প্রথমে আপনাকে ত্রিপুরা টিভির পর্দায় স্বাগত জানাবো। ত্রিপুরা টিভির বিশেষ টক শো লোককথা, যেখানে উঠে আসে সমাজ, সংস্কৃতি ও সমসাময়িক প্রসঙ্গের নানা দিক। প্রতি রবিবার রাত 8টায় চোখ রাখুন ত্রিপুরা টিভির পর্দায়। অনেক অনেক ধন্যবাদ আপনাদের। নমস্কার। সম্ভব একটা বিষয় জানতে চাইবো আপনার কাছে, যেহেতু ছাত্র জীবন থেকে রাজনৈতিক অঙ্গনে পা রাখা, তো রাজনৈতিক প্রেক্ষাপট এবং ছাত্র জীবন দুই মিলিয়ে বর্তমান শিক্ষা ব্যবস্থার পরিহাল কেমন? বর্তমান শিক্ষার যে পরিবেশ, যে ত্রিপুরা রাজ্যে এক বেহাল পরিস্থিতির মধ্যে শিক্ষা ব্যবস্থাটা রয়েছে এখন। আমরা দেখছি যখন 18তে বামফ্রন্ট সরকার থাকাকালীন সময়ে, তখন ওই সময়ে প্রতি 1 কিলোমিটার অন্তর অন্তর বামফ্রন্ট সরকার থাকাকালীন সময়ে তখন বিদ্যালয়গুলি তৈরি করেছেন। কিন্তু রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পরে দেখা যাচ্ছে সেখানে যে সরকারি স্কুলগুলি আছে, বিভিন্ন রকম অজুহাত দেখিয়ে সেই স্কুলগুলিকে বন্ধ করে দেওয়ার চেষ্টা হয়েছে সেখানে। তার পরবর্তীতে দেখলাম যে সরকারি স্কুলগুলিকে বিদ্যাজ্যোতির নাম করে বেসরকারি হাতে তুলে দেওয়া হয়েছে, এবং আমরা দেখলাম যে ছাত্রছাত্রীদের কাছ থেকে ওই স্কুলগুলিতে ভর্তি হতে গেলে বা বিভিন্ন ফি মাধ্যমে বিভিন্ন টাকা নেওয়া হচ্ছে, এবং এই ফির মাধ্যমে সরকার একটা কামাই নীতি অবলম্বন করে রেখেছেন। এবং দেখলাম যে কলেজের যে স্ট্রাকচারগুলি দেখলাম, এখন বর্তমানে সময়ে কলেজের তেমন কোনো পরিকাঠামো নেই, শিক্ষকের অভাব, বিশ্ব শিক্ষকের অভাব আছে, এবং আমরা দেখলাম সেখানে গেস্ট লেকচার দিয়ে কলেজগুলি পরিচালনা করা হচ্ছে, এবং স্কুলের মধ্যে পর্যাপ্ত পরিমাণে শিক্ষকের অভাব, সেখানে 100-200 স্টুডেন্ট, দেখা যাচ্ছে 1-2জন শিক্ষক দিয়ে সেগুলি পরিচালনা করা হচ্ছে। এটা শুধু আমাদের নলছর বিধানসভার মধ্যে না, সারা ত্রিপুরার মধ্যেই এটা চলছে এখন। এই শিক্ষকের অভাবের কারণে এখন যে গরিব অংশের ছাত্রছাত্রীরা যেরকম তারা শিক্ষা পাওয়ার কথা, সেরকম শিক্ষা থেকে তারা বঞ্চিত হচ্ছে। আরেকটা বিষয়, নতুন সরকার যখন 18 পালাবদল ফল বিদ্যাজ্যোতি যে প্রকল্পটা এনেছেন, আদৌ কি ত্রিপুরা রাজ্যের যারা ছাত্রছাত্রী রয়েছে তারা কি কোথাও সুফল পেয়েছে নাকি এটার কুফল ধরা দিয়েছে আপনাদের জন্য? বিদ্যাজ্যোতি প্রকল্পের মাধ্যমে আমরা বিশেষ করে যেটা দেখছি যে এটা তো যে পয়সা ইনকামের একটা স্রোত, যে বিদ্যাজ্যোতি বেসরকারি আন্ডারে তুলে দেওয়ার মাধ্যমে যে সাধারণ অংশের মানুষ, গরিব অংশের মানুষ, সে ঘরের ছেলে মেয়েরা ওই স্কুলগুলিতে পড়ালেখা করছে, যখন সরকারি স্কুলগুলি বন্ধ হয়ে যাচ্ছে তখন তারা বাধ্য হয়ে ওই বিদ্যাজ্যোতি স্কুলগুলির মধ্যে ভর্তি করাতে হচ্ছে, এবং ওই বিদ্যাজ্যোতি স্কুলগুলির মধ্যে অধিক পয়সা দিয়ে সেখানে পড়তে হচ্ছে। যখন বামফ্রন্ট সরকার ত্রিপুরাতে ক্ষমতায় ছিল তখন শিক্ষাটাকে তারা ফ্রিতে করেছিল, এবং স্কুল স্তর থেকে কলেজ স্তর পর্যন্ত ফ্রিতে, কোনো ফি দিতে হতো না ছাত্রছাত্রীদের। এখন দেখা যাচ্ছে ফি দিয়ে পড়তে হচ্ছে, সে জায়গাতে গরিব বংশের মানুষের ক্ষেত্রে এটা কষ্ট হয়ে দাঁড়িয়েছে। এই প্রক্রিয়ার মাধ্যমে একটা অংশের মানুষকেই, মানে যাদের টাকা আছে তারাই তাদের ঘরের সন্তানই পড়তে পারবে, কিন্তু গরিব অংশের যারা আছে বা দিনমজুর শ্রমজীবী মানুষ, দিন এনে দিন খেতে হয়, তাদের ঘরের যে সন্তানরা আছে তার ক্ষেত্রে পড়ালেখার ক্ষেত্রে অনেকটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে এই সময়ের মধ্যে। আর যে বিদ্যাজ্যোতি প্রকল্পের যে স্কুলগুলি আছে, এই স্কুলগুলির মধ্যে যেরকম পরিকাঠামো থাকা দরকার, আগে যেরকম ছিল তার থেকে এখন দেখা যাচ্ছে আরো শিক্ষকের অভাবও এই স্কুলগুলির মধ্যে দেখা দিয়েছে। পরিকাঠামো তেমন কোনো উন্নতি সেখানে হয়নি এই জায়গাগুলির মধ্যে। বিদ্যাজ্যোতি প্রকল্প এবং আগের যে সরকারি স্কুলগুলির মধ্যে তেমন কোনো ডিফারেন্স এখনো পর্যন্ত পরিলক্ষিত হয়নি। আর সরকারি স্কুলগুলিকে যদি আমরা ডেভেলপমেন্ট না করতে পারি, সরকারি স্কুলগুলিকে যদি আমরা না রাখতে পারি, ধীরে ধীরে যদি আমরা বেসরকারি হাতে তুলে দিই, তাহলে পরে সাধারণ অংশের জনগণের যে ঘরের ছেলে মেয়েরা আছে তারা যে শিক্ষা পাওয়ার ক্ষেত্রে তাদের ক্ষেত্রে অনেকটা সমস্যা হয়ে আগামী দিনে দাঁড়াবে।
আর একটা বিষয় আপনি আনলেন যে শিক্ষক স্বল্পতা, যদি প্রশ্ন রাখি 10,323 যাওয়ার পরে কি এই সমস্যাটা সৃষ্টি হয়েছে, নাকি সরকার কোথাও নতুন নিয়োগ নীতি প্রক্রিয়া শুরু করছে না, সে তার জন্য এই সমস্যাটা? দেখুন, 10,323 যে সংখ্যাটা বলছেন এটা একটা সংখ্যা। এখন বর্তমানে যে সংখ্যাটা দাঁড়িয়েছে প্রায় 16,000-এর উপরে শিক্ষক স্বল্পতা স্কুলগুলির মধ্যে। আমরা দেখেছি যে 2018 সালে সরকার যখন পরিবর্তন হওয়ার আগে তখন ত্রিপুরাতে সরকারি কর্মচারীর সংখ্যা ছিল প্রায় 1,58,000। এখন বর্তমানে সরকারি কর্মচারীর সংখ্যা দাঁড়িয়েছে 1,02,000, প্রায় 56,000 মতো শূন্যপদগুলি খালি। এই শূন্যপদগুলি তো পূরণ হচ্ছে না। নতুন করে যে সরকারের চিন্তা ভাবনা থাকবে এরকম যে নতুন করে বিভিন্ন খাতে নতুন কোনো নিয়োগ করবে, সেক্ষেত্রে কোনো পরিকল্পনা সরকারের এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না। আমরা দেখছি যে সরকার এইগুলি না করে প্রয়োজনে আউটসোর্সিং প্রথার মাধ্যমে সে জায়গাতে তাদের পরিবারের যে মন্ডল নেতা, যুব মোর্চার নেতা, ওদের ঘরে পরিবারের লোকদেরকে আউটসোর্সিং প্রথার মাধ্যমে সেখানে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে। এটার বিরোধিতা আমরা বরাবরই বামপন্থী যুব সংগঠন, ছাত্র সংগঠন বরাবরই আমরা করে যাচ্ছি। আমরা রাস্তাতে প্রতিনিয়ত লড়াই করছি। গতদিন আপনারাও দেখেছেন, শিক্ষা ভবন পর্যন্ত আমাদের ছাত্র সংগঠন সেখানে শিক্ষা ভবন অভিযান করেছে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে। আর শিক্ষা নিয়ে যদি শেষভাবে জানতে চাই, আপনাদের যিনি বিধায়ক ছিলেন ওনাকে শিক্ষা দপ্তরে কিছুটা অংশ দেওয়া হয়েছে আর বাকিটা মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে রেখেছে, তো এই বিষয়ে কি উনি নিজের পছন্দ কুচির মতো কাজ করতে পারেন, বা আদৌ কি এটা কতটা কার্যকর হবে? দেখুন, সরকার পরিবর্তন হওয়ার পরে আমাদের নলছড়ের মধ্যে যে শিক্ষক স্বল্পতাটা দেখা দিয়েছে, যে নতুন করে নিয়োগ হচ্ছে না সারা ত্রিপুরা রাজ্যে, এটার অঙ্গ হিসেবে আমাদের নলছড়ের একই অবস্থা। বিভিন্ন স্কুলগুলিতে শিক্ষক নেই পর্যাপ্ত পরিমাণে। সে জায়গাতে কিশোর বর্মন মন্ত্রী হয়েছে, এটাতে আমাদের কোনো অসুবিধা নেই। তিনি মন্ত্রী হয়েছেন, ওনার দপ্তরে তো আরো মন্ত্রী রয়েছেন, বিগত দিনগুলির মধ্যে ছিলেন। রতনলালও ছিলেন শিক্ষার দায়িত্বে। এখন সুশান্ত চৌধুরীও মন্ত্রী আছেন, যে তাদের যে মন্ত্রিত্ব, যে তারা যেরকম ভাবে মানুষকে এতদিন পর্যন্ত যে মিথ্যা প্রতিশ্রুতিগুলি দিয়ে আসছেন সেগুলি সম্পর্কে কিন্তু মানুষ জানে। যদি আমরা এটা ধরে নিই যে মুখ্যমন্ত্রী নিজের দপ্তরটা একটা অংশ কিশোর বর্মনকে দিয়ে দিলেন, তাহলে কি সে জায়গার মধ্যে এটা প্রমাণ করতে চাইছেন যে মুখ্যমন্ত্রী সে জায়গাতে ফেল করেছেন? মুখ্যমন্ত্রী সে জায়গাতে সঠিকভাবে শিক্ষা ব্যবস্থাকে চালাতে পারেননি? যদি এটা হয়ে থাকে তাহলে তো প্রথমে মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করা উচিত, যে তিনি তার যে দায়িত্বটা ছিল, যে দপ্তরটা, শিক্ষা দপ্তরটা তার হাতে ছিল, তিনি সঠিকভাবে কিন্তু পরিচালনা করতে পারেননি। আর রতনলালের সময় থেকে কিন্তু শিক্ষা ব্যবস্থাটা পুরোপুরি ধ্বংসের দিকে, তখন থেকে কিন্তু শুরু হয়েছে যে শিক্ষার যে বেসরকারীকরণ, এই রতনলালের শিক্ষামন্ত্রিত্ব থাকাকালীন থেকে কিন্তু শুরু হয়ে গেছে। আর এখনো পর্যন্ত যে জায়গাতে যাচ্ছে শিক্ষার কোনো ডেভেলপমেন্ট হচ্ছে না, সেই জায়গাতে পুরাপুরি মন্ত্রী সবাতেই ব্যর্থ, প্রত্যেকটা সেক্টরে। প্রসঙ্গক্রমে রতনলাল নাথের প্রসঙ্গ যেহেতু আনলেনই, আর শিক্ষা থেকে বিদ্যুৎ দপ্তরে এসেছেন, আপনি একজন যুব নেতা বলা চলে, এই বিদ্যুৎ দপ্তরটা কেমন ভাবে চলছে আপনার চোখে? দেখুন, এটা নতুন করে আপনাদের বলতে হবে এরকম না। আপনারা দেখছেন এখন সারা ত্রিপুরা রাজ্যে কিরকম একটা বিদ্যুৎ নিয়ে পরিস্থিতি তৈরি হয়েছে। এক গণবিক্ষোভ সারা ত্রিপুরাতে তৈরি হয়েছে। সেটা সিপিএম এর আন্দোলন না, সেটা ডিএফ এর আন্দোলন না। এখন জনসাধারণ এখন রাস্তায় নেমে আন্দোলন করছে এই বিদ্যুৎ ব্যবস্থার, স্মার্ট মিটারের বিরুদ্ধে। এই স্মার্ট মিটার লাগানোর পরে দেখা যাচ্ছে মানুষের যে কারেন্টের বিল সেটা অধিক পরিমাণে আসছে। যে বিদ্যুৎ দপ্তরটাকে আস্তে আস্তে সরকার বেসরকারীকরণের দিকে ঠেলে দিচ্ছে, এর বিরুদ্ধে কিন্তু সাধারণ অংশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে লড়াই নেমেছেন এবং আগামী দিনে এই ইনকামের নীতি এবং সরকারকে টেনে হিচড়ে নিয়ে আসবেন। কারণ সাধারণ মানুষ যখন দেখছে যে এরকম পরিস্থিতির মধ্যে শিক্ষামন্ত্রীর বক্তব্য কি রকম, সাধারণ মানুষ যখন কথা বলছেন এই ব্যবস্থার বিরুদ্ধে, তখন দেখা যাচ্ছে সাধারণ মানুষের উপরে কেস মামলা করে দিচ্ছেন। সেই জায়গাতে দাঁড়িয়ে আমরা বামপন্থী যুব সংগঠন এবং আমরা বামপন্থী যে সংগঠন, গণসংগঠনগুলি আছে, এই স্মার্ট মিটারের বিরুদ্ধে কিন্তু আমরা প্রতিনিয়ত আমরা লড়াই সংগ্রাম করে যাচ্ছি এবং আগামী দিনে এই সাধারণ মানুষ যে গণবিক্ষোভের রূপ নিয়েছে তাদেরকে সঙ্গে নিয়ে আগামী দিনে আমাদের লড়াইটা আমরা জারি রাখবো। আর আমরা যুব সংগঠনের কিছুদিন আগে রাজীবনগরে মেম্বারশিপ করতে গিয়েছিলাম। প্রত্যেক বাড়িতে যখন মেম্বারশিপের বিষয় নিয়ে গিয়েছিলাম,
তখন প্রত্যেকের মধ্যে শুধু একটাই প্রশ্ন, আমার কারেন্টের বিলটা বেশি আসলো, আগের থেকে আমার 3 ডাবল 4 ডাবল হলো। এরকম মানুষের মধ্যে কিন্তু চাপা ক্ষোভ তৈরি হয়েছে। সেটা যখন বহিঃপ্রকাশ ঘটবে তখন সরকার এই চাপের মুখে পড়তে হবে, এবং সরকার যতদিন পর্যন্ত স্মার্ট মিটার তৈরি না করে এই লাল ঝান্ডার লড়াই কিন্তু থাকবে, এবং সাধারণ জনগণকে নিয়ে ঐক্যবদ্ধ লড়াইয়ে সামনের দিনে সামিল হবে। 2018 সালে পালাবদলে যুবকদের একটা ভালো ভূমিকা ছিল বিজেপিকে আনার জন্য। তো 2028 সালে সিপিআইএম কে আনার জন্য আপনাদের যুবকদের প্রতি কি আহ্বান থাকবে বা লড়াই আন্দোলনটা কিভাবে করবেন? দেখুন, 2018 সালে ক্ষমতায় বিজেপি আসার আগে তারা বিভিন্ন রকম প্রতিশ্রুতি দিয়েছে। তারা 299টার উপরে প্রতিশ্রুতি দিয়েছে। তারা বলেছে ঘরে ঘরে রোজগারের কথা, তারা বলেছে বছরে 50,000 চাকরির কথা, তারা বলেছে স্কুল দিলে চাকরির কথা। সেই জায়গাতে তারা তাদের কথা রাখতে পারেনি এখনো পর্যন্ত। যে গত বিধানসভা 23 নির্বাচনের পরে লাস্ট যে অধিবেশন, সেই অধিবেশনে মুখ্যমন্ত্রী বিরোধী দলের চাপে পড়ে যখন বলতে হয়েছে সংখ্যাটা, তখন 16,000 সামথিং চাকরি বলতে হয়েছে যে গত 7.5 বছর দিয়েছেন। তাহলে পরে তারা বলেছেন যে 7.5 বছরে 50,000 চাকরি, এই প্রতিশ্রুতি তো তারা পূরণ করতে পারেনি। তখন ওই সময় একটা অংশের যুবক মনে করেছিলেন যে হয়তোবা যদি বছরে 50,000 চাকরি হয়, ঘরে ঘরে রোজগার হয়, তাহলে পরে আমার সমস্যাটা সমাধান হবে। সেরকম ভাবে তাদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তাদেরকে বিভ্রান্ত করে ওই সময়ে একটা অংশ বিভ্রান্ত হয়েছে। তখন বিভ্রান্ত হওয়ার পরে একটা অংশ কিন্তু আমাদের থেকে দূরে গিয়েছে। কিন্তু এখন যখন বর্তমান সময়ে আমরা এইগুলি বুঝতে পারছে মানুষ যে তারা প্রতারণা করেছে, তারা মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে, এখন কিন্তু আস্তে আস্তে যুবকরা আমাদের সঙ্গে আবার আসছে, আমাদের সঙ্গে সংগঠনের সঙ্গে কাজ করছে, এবং আগামী দিনে এই সরকারকে হটাতে গিয়ে এই যুবকরাই সর্বোচ্চ ভূমিকা গ্রহণ করবে। যুবকদের স্বাস্থ্য সম্পদ এমন একটা প্রসঙ্গ যদি উঠে আসে, রাজ্যের নেশাল করাল গ্রাসে যুবকরা আসক্ত, এটা প্রসঙ্গ পাই সংবাদ শিরোনামে থাকে। আপনাদের চোখে সেই বিষয়টা কেমন ভাবে দেখছেন? দেখুন, এখন আমাদের ত্রিপুরা রাজ্য নেশার করিডোরে পরিণত হয়েছে। এখন বর্তমানে আপনি দেখবেন বিজেপির নেতৃত্বরা তখন বলেছিলেন যে নেশামুক্ত ত্রিপুরা, নেশামুক্ত ত্রিপুরা বলে কিন্তু প্রত্যেকটা গ্রামে গ্রামে নেশাযুক্ত করে দিয়েছে। এই নেশাযুক্ত করার পিছনেও তাদের অনেকগুলি কারণ আছে। আপনারা দেখবেন পত্রপত্রিকাতে আমরা দেখছি যে যারা ধরা পড়ছেন, হয়তো যুব মোর্চার নেতা, মন্ডল নেতা, মহিলা মোর্চার নেতা, প্রতিদিন তারাই এই নেশার সঙ্গে যুক্ত। এই জায়গার মধ্যে আমাদের নলছরেও প্রত্যেকটা এরিয়াতে দেখুন, প্রত্যেকটা এরিয়াতে নেশা এখন ছড়িয়ে গেছে। সন্ধ্যার পরে ঠিকভাবে রাস্তায় আনাচে কুনাচে নেশা করিডোর সেখানের মধ্যে তৈরি হয়েছে। আখড়া নিয়ে তারা বসে আছে, যে আখড়াগুলি তৈরি হয়েছে সেগুলি দ্বারাই কিন্তু তারা বিভিন্নভাবে সমাজদ্রোহীমূলক কাজ করছে। আপনারা দেখবেন, আপনাদের ত্রিপুরা টিভিতে দেখলাম আমি কিছুক্ষণ আগে যে একটা চোর ধরা পড়েছে। এই চুরির ঘটনাগুলিও কিন্তু এই একটা নেশার কারণে হয়ে দাঁড়িয়েছে, কারণ রোজগার নেই, ইনকাম নেই, নেশায় আসক্ত করে দিয়ে যুবকদের, সেখানে এই চুরি ডাকাতির সংখ্যাটাও কিন্তু বৃদ্ধি পেয়েছে। আর তাছাড়া যুবকরা যদি নেশায় আসক্ত থাকে, নেশায় আসক্ত থাকলে পরে যে রকম তারা প্রতিশ্রুতি দিয়েছে যে যুবকদের ভবিষ্যৎ নিয়ে তারা বিভিন্ন রকম স্বপ্ন দেখিয়েছে, সেই স্বপ্ন পূরণ করতে তারা ব্যর্থ। যুবকরা যাতে প্রশ্ন না করতে পারে, তাদেরকে নেশায় আসক্ত করে রেখে তাদেরকে অন্যদিকে ডিভাইড করে দেওয়া হচ্ছে। এই বিষয়ে তো আর বিস্তারিত ভাবে তেমন কিছু বলার নেই, কারণ এটা পত্রপত্রিকা খুললেই এখন নেশাটাই সবচেয়ে বেশি দেখা যাচ্ছে এই সময়। স্বাস্থ্য সম্পদে যদি আরেকটা বিষয় জানি, যে নেশায় আসক্ত হওয়ার পরে যুবকরা নিশ্চয়ই একটা স্বাস্থ্য ভেঙে পড়ার বা প্রবণতা থাকে, সেক্ষেত্রে চিকিৎসা ব্যবস্থা বর্তমান রাজ্যের কেমন চলছে বা বেহাল দশা কিনা? চিকিৎসা ব্যবস্থা আপনার যদি দেখেন, আমাদের ত্রিপুরাতে কিন্তু চিকিৎসা ব্যবস্থা একবারই বেহাল অবস্থা। আমরা দেখছি জিটি কর্মীরা ইনজেকশন পুশিং করাচ্ছে, পর্যাপ্ত পরিমাণে ডাক্তার নেই হসপিটালগুলিতে, নার্স নেই। এই সরকার আসার পরে তো ডাক্তারের নিয়োগ হয়েছে এটা শুনিনি কখনো, যে নার্সের নিয়োগ হয়েছে এটাও শুনিনি। বিভিন্ন নার্সিং পড়ুয়ারা ছাত্রছাত্রীরা নার্সিং পড়ে এসে এখন ঘরে বসে আছে, কেউ কেউ বহির্রাজ্যে বেসরকারি হসপিটালগুলিতে কাজ করছে। কিন্তু এখন যে হসপিটালগুলি দেখা যাচ্ছে, আমাদের নলছর একটা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র আছে যেটা সুকুমার বর্মন মেমোরিয়াল হসপিটাল, সেটাকে নাম পরিবর্তন করা হয়েছে ঠিকই, কিন্তু স্বাস্থ্য পরিকাঠামো কিন্তু ঠিক করা হয়নি। এখন দেখা যাচ্ছে ওই হসপিটাল মধ্যে মাত্র 2জন ডাক্তার, এই 2জন ডাক্তার দিয়ে প্রতিনিয়ত সম্ভব হচ্ছে না। রাত্রে অনেক সময় দেখা যায় ইমার্জেন্সি রোগী আসছে, আসার পরে ডাক্তারকে পাচ্ছে না।
এরকম একটা বেহাল পরিস্থিতি কিন্তু সর্বত্র, শুধু মহকুমা হসপিটাল, জেলা হসপিটাল এবং উপ যে স্বাস্থ্য কেন্দ্রগুলি আছে, উপ স্বাস্থ্য কেন্দ্রগুলি এখন বন্ধের পথে। এখন এইটাই তো চিত্র। আর জিবির কথা বলবো, জিবিতে দেখা গেল কিছুদিন আগে জল পড়ছে চুইয়ে। তো এরকম স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে এখন কি রকম অবস্থা রয়েছে সেটা তো আপনারাই বুঝতে পারছেন। নতুন করে প্রতিস্থাপনা করা বা নতুন করে বিল্ডিং তৈরি করা, রাজ্যের মধ্যে উন্নয়নের বার্তা নিয়ে আসা, এমন কাজকর্ম কি বাম আমলে ছিল, নাকি এখন আবার পুনরায় বিজেপি আসার পর এই কাজগুলি হচ্ছে? দেখুন, আমরা যদি নলছর দাঁড়িয়ে সাড়ে চতুর্দিকে দেখি, নতুন করে একটা ইট পর্যন্ত বসানো হয়নি যে ডেভেলপমেন্টের দিক দিয়ে, যে মানুষ সার্বিক মানুষ সুবিধা পাবে এমন কোনো উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে। আপনি দেখুন, ব্লক বামফ্রন্ট সরকার থাকাকালীন সময় নলছরে এসেছে, নলছর টুল স্কুল আগে থেকেই ছিল, পর্যন্ত এমন কিছু দেখা যায়নি যে তারা উন্নয়নমূলক কাজ করেছে। এখন সারা সর্বত্র ত্রিপুরাতে দেখুন না, একটা নতুন করে বিদ্যালয় খুলেছে তারা, নতুন করে বিদ্যালয় পর্যন্ত তারা একটা খুলেনি, বরং কি করছে, বিদ্যালয়গুলি সেখানে বন্ধ করে দিচ্ছে, সেখানে শিক্ষা ব্যবস্থাকে দুর্বল করে দিয়েছে। উপস্বাস্থ্য কেন্দ্রগুলি এখন বেহাল অবস্থা, সেখানে ডাক্তার নেই। তো যেগুলি বামফ্রন্ট সরকার তৈরি করে গিয়েছে, সেগুলি যে নতুন ভাবে তৈরি তো দূরে থাক, সেগুলিকে যে ঠিকভাবে রাখবে সেটা করতে পারছে না সরকার। ছাত্র যুব আন্দোলনে লড়াই আন্দোলন আপনারা করে থাকেন, সেই লড়াই আন্দোলন করতে গিয়ে বিরোধীদের দ্বারা বা আপনাদের যারা বিরোধী রয়েছে তাদের দ্বারা কোন রকম আক্রান্ত বা প্রতিহত করার চেষ্টা হয় কিনা আপনাদের? একটা সময় সরকার পরিবর্তনের পরে আমরা দেখলাম যে হ্যাঁ, বামপন্থী যুব সংগঠনগুলির উপরে আক্রমণ এসেছে। আসলে বামপন্থী ছাত্র যুব সংগঠনগুলি বরাবরই, যে বামপন্থী ডিওএফআই বা এসএফ এর কথা বলুন, তারা নিজেদের জন্য কাজ করছে, কোনো সময় আন্দোলন করেনি। তারা প্রতিনিয়ত সমগ্র অংশের ছাত্র এবং যুবদের নিয়ে তারা কথা বলেছে, তাদের অধিকার এবং তাদের যে প্রয়োজন, এই প্রয়োজনগুলি নিয়ে তারা কিন্তু আন্দোলন করেছে। তারপরেও দেখা যাচ্ছে কিছু কিছু সময় তাদের উপর আক্রমণ হয়েছে। কিন্তু এখন বর্তমানে যখন যুব অংশের মানুষ যে বুঝতে পেরেছে যে বিজেপি সরকার প্রতারণা করেছে, তাদের সঙ্গে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে, তাদেরকে বিভ্রান্ত করা হয়েছে, তখন যুব সংগঠন, যুবকরা যখন, ছাত্ররা যখন আবার পুনরায় ফিরে আসছে ছাত্র সংগঠন, যুব সংগঠনের দিকে বামপন্থী, তখন গিয়ে এখন আক্রমণের পরিমাণটা অনেকটা কমেছে। আমরা এখন প্রত্যেকটা জায়গাতেই আমাদের সংগঠনের বার্তা নিয়ে আমরা যাচ্ছি, আমরা লক্ষ্য নিয়ে যাচ্ছি, আমাদের যুব সংগঠনে মেম্বারশিপ করছি এবং বিপুল সারা এবং নতুন নতুন যুবকরা আমাদের সঙ্গে কাজ করতে ইচ্ছুক তারা জানিয়েছে। মেম্বারশিপ নিয়ে একটা প্রসঙ্গ বিরোধী থেকে উঠে আসে বা আপনাদের বিরোধী বিজেপির তরফ থেকে উঠে আসে যে আগে সিপিআইএম চাঁদার বিষয়টা ছিল মেম্বারশিপ কাটার নামে, কিন্তু এখন ওরা করেন না, লড়াই আন্দোলন লোকেদের করতে হচ্ছে না, লোকেরা এমনিতে পাচ্ছেন। তো এই বিষয়টা কিভাবে ব্যাখ্যা করবেন? দেখুন, যে চাঁদার বিষয়টা বলছেন, আমরা আমাদের মেম্বারশিপ করা হয়, আমাদের যে সংগঠনের কাজকর্ম চলে, এটা প্রত্যেকটা আমরা যুব এবং প্রত্যেকটা ছাত্রদের নিয়ে সেটা করা হয়। সেটা কোন সংগঠন করে বা কোন পার্টি করে সেটা দেখে নয়, আমরা কিন্তু প্রত্যেকটা মানুষের দাবি দাওয়াগুলি নিয়ে আমরা আন্দোলন করে থাকি। তো সে জায়গাতে প্রত্যেকটা অংশের মানুষকেই এই আন্দোলনের শরিক করার জন্য আমরা মেম্বারশিপ করে থাকি। আর বিষয় হচ্ছে, যেটা চাঁদার কথা বলেছেন, তারা বলেছে যে চাঁদা নিতে হয় না, তারা আন্দোলন করতে হয় না। এই জায়গার মধ্যে দাঁড়িয়ে এখন বর্তমানে সরকার পক্ষে যে ছাত্র সংগঠন বা যুব সংগঠনগুলি আছে, আজ পর্যন্ত একটা যুব সংগঠনের উদ্যোগে এ কথা বলতে শুনিনি যে রোজগার দরকার, চাকরি দরকার, বেকারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে দিন দিন, বা ছাত্র স্কুলগুলি কাঠামো ঠিক নেই, বা স্কুলের শিক্ষকের অভাব, আজ পর্যন্ত তারা কিন্তু একদিনও বলেনি। আমরা যখন বামফ্রন্ট সরকার ক্ষমতায় ছিল, তখনও কিন্তু আমরা কোনো স্কুলের মধ্যে যদি শিক্ষকের প্রয়োজন হতো, আমরা কিন্তু মিছিল করে, আন্দোলন করে ডেপুটেশন দিতাম, তখনও পর্যন্ত এসএফআই দিত। তখন সেই জায়গাতে তাদের মধ্যে আমাদের মধ্যে অনেকটা ডিফারেন্স, সেটার সঙ্গে আমাদেরটা মিলালে হবে না। কলেজ নির্বাচন একটা প্রসঙ্গ যদি হয়, 2018 সালের পরে নিয়মিত কলেজ নির্বাচনগুলি হচ্ছে কিনা, বা কলেজের সাংসদ বলুন, জিএস বলুন, এগুলো নির্বাচিত হয়ে কাজকর্ম কেমন করছে? 2018 সালে সরকার পরিবর্তনের আগে যে ছাত্র সংসদ নির্বাচন হয়েছে, ওই নির্বাচন আমি নিজেও প্রার্থী ছিলাম কবি নজরুল মহাবিদ্যালয়ে। ওই সময় সরকার পরিবর্তন হওয়ার পরে জোরপূর্বক যারা কাউন্সিল মেম্বার ছিলেন, তাদেরকে জোরপূর্বক ভাবে তাদেরকে প্রত্যাহার করতে হয়েছে। তার পরবর্তী সময় তো আর কোনো নির্বাচনের কোনো ঘোষণা দেওয়া হয়নি। কলেজ নির্বাচনের ঘোষণা না দেওয়ার পিছনে একটা কারণ আছে। কলেজের যে উন্নয়নমূলক কাজ,
বা কলেজের যে প্রোগ্রাম শিডিউল, যে আপনি মিলাদ বলুন, নবীনবরণ বলুন, বা বিভিন্ন কালচারাল প্রোগ্রামগুলি বলুন, ওই খাতে কিন্তু প্রচুর টাকা আসে। এখন দেখা যাচ্ছে এই প্রোগ্রামগুলি কিন্তু দিন দিন বন্ধ হয়ে আসছে। এই টাকাগুলি যে প্রোগ্রাম পারপাসে টাকাগুলি খরচ হতো, এই টাকাগুলি কোথায় যাচ্ছে? যাতে বিরোধী শক্তি যদি সেখানে নির্বাচন করা হয়, বিরোধী শক্তি গুলি যদি কোনো অংশে জিতে বা একটা দুটা সিটের মধ্যে জিতে অংশগ্রহণ করে, তাহলে পরে ওই অংশ তারা তেমন ভাবে টাকাটা আত্মসাৎ করতে পারবে না। সেই জায়গার কারণেই তারা নিজেদের একটা একঘেয়ামি এবং নিজেদের কথা মতো সবকিছু হতে হবে, যাতে কলেজের মধ্যে টাকা পয়সা ছিনতাইয়ের ক্ষেত্রে কেউ না জানতে পারে, বা কলেজের যে যে সুবিধা অসুবিধাগুলি আছে সেগুলি সম্পর্কে যাতে আন্দোলন করতে না পারে, যাতে ঐক্যবদ্ধ ছাত্র ঐক্য হয়ে যাতে আন্দোলন করতে না পারে। সেই কারণে এসএফআই এর উপরে প্রতিনিয়তই আক্রমণ সে জায়গাতে আনা হচ্ছে এবং কলেজ নির্বাচনগুলি সে জায়গাতে করাচ্ছে না। একেবারে শেষভাবে যদি জানতে চাই, ছাত্র যুবদের সাথে 2028 বিধানসভা নির্বাচনে আপনাদের পার্টি সিপিআইএম আসাটা বা কতটা প্রয়োজন বলে মনে করছেন এই মুহূর্তে? দেখুন, এটা আমার কথা না, এখন জনসাধারণ কথাটা বলছে, সাধারণ অংশের যুবকরা বলছে কথা, যে বামফ্রন্ট সরকার থাকাকালীন সময়ে আমাদের রাজ্যে যে সরকারি যে কর্মচারী নিয়োগের ক্ষেত্রে বলুন, স্কুলের ডেভেলপমেন্টের কথা বলুন, ইনফ্রাস্ট্রাকচারের কথা বলুন, সেগুলি সম্পর্কে যেভাবে তারা কাজ করেছে, এখন বর্তমান সময়ে সরকার আসার পরে সেগুলিকে শুধু বেসরকারীকরণ এবং বন্ধ করার নীতিতে তারা কাজ করছে। সে জায়গাতে দাঁড়িয়ে আমাদের যে অক্ষণ যুব সংগঠন, আমরা যখন গ্রাউন্ড লেভেলে কাজ করতে যাই, তখন যুবকদের আশা আকাঙ্ক্ষা যাতে বামপন্থী সরকার আবার ফিরে আসে, যাতে ছাত্রদের জন্য, যুবকদের জন্য, এই সমাজকে রক্ষা করার জন্য কাজ করতে পারে। এখন বর্তমানে তাদের যে মন্ত্রী বিধায়করা আছে, তাদের মন্ত্রী বিধায়ক এবং আমাদের বামফ্রন্ট থাকাকালীন সময়ের মন্ত্রী বিধায়কদের মধ্যে দিনের রাতে ডিফারেন্স। তারা এখন নিজেদের আখের গোছাতে মানে তারা কাজ করছে। আর বামপন্থী সরকার থাকাকালীন সময়ে বামপন্থের যে মন্ত্রী বিধায়করা আছেন, তারা তখন সাধারণ মানুষদের জন্য, সাধারণ সেবামূলক কাজের জন্য তারা কাজ করতেন। এই জায়গাতে মধ্যেই ডিফারেন্স, যার কারণে ছাত্র যুবরা চাইছে আবার বামপন্থী সরকার আসুক। হাতে হাতে রেখে ছাত্র যুবের লড়াইয়ে নতুন উদ্যমে কাজ করে যাওয়ার চেষ্টা করবেন রাজ্যের বুকে, এবং 2028 নির্বাচনে বিজেপি কে হটিয়ে সিপিআইএম কে আসার আলো দেখানোর পথেই অনুগামী হয়ে কাজ করবেন ছাত্র যুব সমাজ, এমনটাই জানালেন সুমন দে। আর ত্রিপুরা টিভির অনুষ্ঠানে এতক্ষণ আমাদের সাথে ছিলেন ডিওআইএফ নেতা সুমন দে। ত্রিপুরা টিভির পর্দায় আপনারা এতক্ষণ দেখছিলেন আমাদের বিশেষ অনুষ্ঠান লোককথা। আজকের মতো এখানটায় বিদায় নিচ্ছি, শুভরাত্রি।